সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হলে বিগত ২৬ নভেম্বর ২০২৪ তারিখ আদালত অঙ্গনে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। ওই দিন চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার পথে আদালত অঙ্গনে জড়ো হওয়া তার উগ্র সন্ত্রাসী অনুসারীরা প্রিজন ব্যাংক আটকে দিয়ে আদালত ভবনে হামলা করেন। নিরীহ বিচারপ্রার্থী জনগণকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। কোর্টের জামি মসজিদ, আইনজীবীদের চেম্বার গাড়ি ভাঙচুর করেন। দোকানপাটে হামলা, লুটতরাজ করা সহ সমগ্র আদালত ভবনে ও এর আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। ওই দিন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য শহীদ সাইফুল ইসলাম আলিফকে উগ্র সন্ত্রাসী সংগঠন ইস্কনের অনুসারীরা নির্মমভাবে কুপিয়ে লাঠিপেটা করে নির্মমভাবে হত্যা করেন এবং হত্যা নিশ্চিত হওয়ার পরও তার প্রাণহীন দেহের উপরে পৈশাচিকভাবে আঘাত করতে থাকেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের পর তার পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তার ভাই বাদী হয়ে একটি ফৌজদারি মামলা, পুলিশ বাদী হয়ে 2টি মামলা সহ ইতিমধ্যে মোট 6টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলার প্রধান আসামি সহ মামলাসমূহের বেশ কয়েকজন আসামি ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রামের জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রশাসন ও সংশ্লিষ্টদের নিকট আমাদের নিম্নলিখিত দাবিসমূহ আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই। আপনাদের মাধ্যমে যে দাবিগুলো উপস্থাপন করতে চাই সেই দাবিগুলোর মধ্যে হত্যাকাণ্ডে জড়িত যে সকল ইস্কনের সন্ত্রাসী এখনও গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার পূর্ব দ্রুত বিচার নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি। সেকেন্ডলি, মসজিদ, ল চেম্বার, গাড়ি, দোকানপাট ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। তৃতীয়ত, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কন নেতা চিন্ময় দাসকে হত্যা মামলা সহ অন্যান্য মামলাসমূহে অন্যতম আসামি হিসাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। চতুর্থত, হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলাসমূহের চার্জশিট প্রদানপূর্বক দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পঞ্চমত, ঘটনার দিন আদালত এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের পক্ষে কোনো বিজ্ঞ আইনজীবীকে মামলা পরিচালনা না করার জন্য আমরা ইতিপূর্বে অনুরোধ জানিয়েছি এবং এখনও আমরা অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে প্রভাবিত না করে সকল প্রকার অপপ্রচার ও চক্রান্ত থেকে বিরত থাকার জন্য দেশি বিদেশি সকল মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। নিরাপদ কোনো ব্যক্তিকে হয়রানি না করার জন্য জোর দাবি জানাচ্ছি। আদালত অঙ্গনে নিরাপত্তার বৃদ্ধির জন্য প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। আদালত অঙ্গনের সুদীর্ঘকালের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখা এবং সহ অবস্থান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। এবং আমরা এখনও বলি যে স্পষ্টভাবে আমাদের দাবি হচ্ছে ইস্কন একটি সন্ত্রাসী দল এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের নারকীয় সন্ত্রাসী কর্মকাণ্ড গত 26 তারিখ বাংলাদেশের মানুষ দেখেছেন চট্টগ্রাম আদালত অঙ্গনে। আমি মনে করি যে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং আমাদের দাবি থাকবে স্পষ্ট, ইস্কনকে নিষিদ্ধের বিষয়ে আমাদের দাবি আছে। আরেকটা বিষয় হচ্ছে যে চিন্ময় দাসকে মামলার আসামি করা। আমরা তো শুরু থেকেই বলেছি, আপনি নিশ্চয়ই জানেন 26/11/2024 তারিখে যখন তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনলেন, তাকে যখন আদালতের নির্দেশে জেলখানায় নেওয়ার জন্য গাড়িতে তোলা হলো প্রিজন ভ্যানে,
আমরা দেখলাম কি পুলিশ দূরে নিরাপদ দূরে দাঁড়িয়ে থেকে তার সন্ত্রাসী সমর্থকরা তার পিজন গাড়ি ঘেরাও করে রেখেছেন। সবচেয়ে বড় কথা হলো যে সে মাইকে বক্তব্য দিয়ে সিএমপির মাইকে বক্তব্য দিয়ে তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন তার কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য। সেই বক্তব্যের পরে তার সন্ত্রাসীরা অতি উৎসাহী হয়ে তার গাড়ি ঘেরাও করেছে। দীর্ঘ 4 ঘন্টা পর্যন্ত গাড়ি ঘেরাও ছিল। পরবর্তীতে তারা সমস্ত কর্মকাণ্ড করেছেন। আমরা আইনজীবী, আমরা অন্য কোনো সংস্থার লোক না, আমরা পেশাদার আইনজীবী। আমরা মনে করি যে ফৌজদারি অপরাধের সাথে তার সরাসরি বক্তব্যের মাধ্যমে জড়িত ছিল। আমরা প্রথমও দাবি করেছি, এখনও দাবি করছি। আমরা ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা মনে করি যে যেহেতু একটা হত্যাকাণ্ড কেউ অংশগ্রহণ করেন, কেউ পরিকল্পনা করেন, কেউ নির্দেশ করেন, এটা আমাদের আইনের ভাষা। আমরা মনে করি যে আইনগতভাবে চিন্ময় দাসকে এই মামলাসমূহতে আসামি করা অত্যন্ত জরুরি এবং সেই মামলা আসামি হওয়ার মতো যুক্তিযুক্ত। আমরা তাকে মামলা যেহেতু হয়েছে তাকে আসামি করা হয়নি। পরবর্তী যে চার্জশিট আসবে এই প্রতিটি চার্জশিটে তাকে ইন্ধনদাতা হিসেবে, তাকে নির্দেশদাতা হিসেবে, পরামর্শদাতা হিসেবে, সহযোগী হিসেবে এই মামলা আসামি করার জন্য আমাদের জোর দাবি থাকবে। চট্টগ্রামে অনেক বড় বড় রাজনৈতিক নেতারা গ্রেপ্তার হয়ে এই আদালত ভবনে এসেছিল। আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করেছে, আমরা আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন চৌধুরীকে আনা হয়েছে, জামাতের নেতা শাহজাহান চৌধুরীকে আনা হয়েছে, মীর নাসিরকে আনছেন, আমির হোসরুকে এনেছেন। কই সেদিন তো তার কোনো সমর্থককে পুলিশ কাছে ফিরতে দেয় নাই, হাত তুলতেও দেয় না, আমি দেখেছি, আমরা নিজেরা উপস্থিত ছিলাম। তাদেরকে কাছে যাওয়া তো দূরের কথা, হাত তোলার জন্য সুযোগ দেওয়া হয় নাই। তাহলে ওই দিন কেন পুলিশ এই প্রিজন ভ্যান গাড়ি ফেলে নিরাপদ দূরে দাঁড়িয়েছিলেন? কার ইঙ্গিতে কেন করেছেন? আজকে যদি সেদিন সেই ব্যবস্থা গ্রহণ করত, আমার মনে হয় পরবর্তী যে ঘটনাগুলো চট্টগ্রাম আদালতে, এমনকি আমাদের একজন প্রিয় ভাই, আমি একজন নিরীহ ভাই, আমি মনে করব উকিলের অনেকের মধ্যে, অনেক উকিলের মধ্যে আমরা নিজেদের মধ্যে অনেক আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। সেই অত্যন্ত নিরীহ লোক আমার দেখা মতে তাকে আজকে হত্যার শিকার হতে হতো না। আমি জোরালোভাবে আজকেও বলবো যে এই ঘটনার পিছিয়ে পুলিশের কোনো না কোনো জায়গা থেকে ইন্ধন ছিল। হত্যা মামলাতে কোর্ট বিচার যখন চলবে তখন কোর্ট নিজে একজন আইনজীবী নিয়োগ করবেন আসামির পক্ষে। এটাকে স্টেট ডিফেন্স বলে। উকিল ছাড়া কিন্তু মামলা হবে না, এটা আপনি মনে রাখবেন। আমরা বলছি যে যেহেতু আমরা আইনজীবী সমিতির সদস্য, যিনি মারা গেছেন তিনি আমাদের সদস্য, আমরা মনে করি যে ওনার রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আইনজীবী সমিতি সদস্যরা আসামি পক্ষে দাঁড়িয়ে ওই আসামি নির্দোষ এই কথাটা বলবে না, এটা আমরা আহ্বান করেছি। তবে এটা উকিল থাকবে না এই কথাটা আমি বলি নাই। কোর্ট স্টেট ডিফেন্সও দিতে পারে, অথবা আসামিরা তারা বাইরে থেকে লয়ার এনে ওখানে পার্টিসিপেট করে অংশগ্রহণ, এটাতে আমাদের কোনো বাধা থাকবে না। এই নারকীয় ঘটনা যেটা 26 তারিখ কোর্ট বিল্ডিংয়ের প্ল্যাটফর্ম থেকে, কোর্ট বিল্ডিং থেকে এবং পর্যায়ক্রমে চেম্বার ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এই যে কথাগুলো বলছেন আপনি বোধহয় ইতিমধ্যে জেনেছেন। আমাদের আইনজীবী সমিতি থেকে একটা তদন্ত কমিটি আমরা ইতিমধ্যে গঠন করেছি এবং সেই তদন্ত কমিটিতে আমাদের সিনিয়র অ্যাডভোকেট, আমাদের চট্টগ্রাম মহানগর সাবেক পিপি এবং বারের এজিএস ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুল সত্তার সাহেবকে প্রদান করে আমরা একটা তদন্ত কমিটি করেছি 5 সদস্য বিশিষ্ট। ওই আদালতে আসামি পক্ষে কথা বলার জন্য আইনজীবী নিয়োগ করে, এটা তার অধিকার। আমরা চিন্ময় দাসের মামলায় কোনো আইনজীবীকে বাধা প্রদান করিনি। আপনি নিশ্চয়ই জানবেন 2 তারিখ যখন শুনানির তারিখ ছিল, চিন্ময় দাসের মামলা যখন পেশকার সাহেব ডাকছে, 3 বার ডাকছিল, ওখান থেকে কেউ রেসপন্স করে নাই। আমাদের কোর্টের নিয়ম হচ্ছে, আইনের বিধান হচ্ছে, যদি মিস মামলা যিনি দায়ের করবেন তার পক্ষে যদি কেউ শুনানি না করেন মামলাটা নথিজাত হবে, অর্থাৎ মঞ্জুর না মঞ্জুর কিছু হবে না। এটা কোনো অর্ডার হবে না, নন স্পিকিং অর্ডার বলা হয়, এটা নথিজাত হবে। এখন কোর্ট আমি মনে করি যে ওনার প্রতি দয়া পরবশ হয়ে ওনার মামলাটা শুনানির জন্য একটা তারিখ দিয়েছেন। এখন ওই তারিখ উনি ওনার আইনজীবী যারা আছেন, ওকালান্নামা যারা আছেন, অথবা বাইরে থেকে কেউ এসে শুনানি করতে পারে, এটাতে আমাদের কোনো বাধা নেই। প্রশ্ন হচ্ছে যে ওনার উকিল থাকতে হবে। এই যে শুভাশিস শর্মা, আরেকজন কি রিগান আচার্য, তারা কোনো জায়গায় ওই দিন আহত হয়েছে, এই ধর্মের কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? যদি না থাকে আমি মনে করি যে ভারতের কনস্পিরেসি হচ্ছে, তারা ফ্যাসিজম সরকারের পতনের পর তারা এটা মেনে নিতে পারছে না। ফ্যাসিজমকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশে বিভিন্ন ইস্যু দিয়ে আজকে দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন
এই পরিস্থিতির অংশ হিসেবে আমি মনে করি রেগান আচার্য এবং সুভাষিস শর্মার কথিত মতে আহত যে ছবি ইন্ডিয়াতে প্রচার করছে, আমি মনে করি তারই অংশ। এগুলো ফেক, এই ধরনের কোনো ঘটনা হয় নাই, কেউ আহত হয় নাই, এগুলা মিথ্যা, অসত্য। শুধু আমাদের আইনজীবী সমিতির সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, সেই হত্যার মামলাতে আমাদের অনুরোধ ছিল। অন্য মামলাগুলোর বিষয়ে আমাদের কোনো আইনজীবী সমিতির সিদ্ধান্ত নেই। তবে আমরা অনুরোধ করব, আমাদের যেহেতু আইনজীবী রক্তের সাথে প্রত্যেকটা মামলার সাথে একটা যোগসূত্র রয়েছেন, সব কিছু আপনারা ভেবেচিন্তে কাজ করবেন। কারণ আমরা সচরাচর আইনজীবীরা ক্লায়েন্টের পক্ষে মামলা করি, কিন্তু মামলা করতে গিয়ে আমাদের অস্তিত্বের বিষয়টা আমরা নজর রাখার দরকার বলে আমি মনে করি। তবে আমাদের যে ভাই হত্যা হয়েছেন তার মামলার ব্যাপারে আইনজীবী সমিতির 0 টলারেন্সে থাকবে এবং বিচার নিশ্চিত করার জন্য আমরা 100% এই মামলার প্রসিকিউশনের পক্ষে থেকে বিচার আমরা নিশ্চিত করবো, এটাই আপনাদেরকে বলতে পারি।